আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে রুটিন অনুযায়ী তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের সিলেবাস শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আমি কৃষি শিক্ষা প্রথম পত্রের যেটুকু বাকি আছে সেটুকু শেষ করে দেব। তো আজকে কৃষি শিক্ষা প্রথম পত্রের ক্লাস হবে। তো আজকে আমরা পড়ব কমলা চাষ। কমলা চাষ সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে কমলা সম্পর্কে কিছু বেসিক ধারণা। কমলা ভিটামিন সি সমৃদ্ধ একটি জনপ্রিয়, সুস্বাদু ও সুগন্ধিযুক্ত ফল। ইংরেজিতে কমলাকে বলা হয় ম্যান্ডারিন। পৃথিবীর সকল মানুষের কাছে এটি অতি পরিচিত একটি অর্থকারী ফসল। কমলার দু ধরনের জাত রয়েছে। এক ধরনের জাত যেটিকে আমরা বলি মাল্টা, সেটি হলো শক্ত খোসা বিশিষ্ট। আরেক ধরনের জাত আছে, সেটি হলো ঢিলা খোসা বিশিষ্ট, এটাকে আমরা বলি কমলা বা ম্যান্ডারিন। তাহলে পৃথিবীতে দু ধরনের জাত রয়েছে, একটি হলো মাল্টা বা শক্ত খোসা বিশিষ্ট কমলা, এবং আরেকটি হলো ম্যান্ডারিন বা ঢিলা খোসা বিশিষ্ট কমলা। তো মাল্টা এবং কমলার মধ্যে পার্থক্য কি সেটা একটু পরে বলা হবে। প্রথমে আসো, মাল্টা কি? মাল্টা আকারে ম্যান্ডারিন থেকে বড় হয়ে থাকে, মানে যেটা ঢিলা খোসা বিশিষ্ট তার থেকে আকারে বড় হয়ে থাকে। মাল্টার আকৃতি হয়ে থাকে গোলাকৃতি বা ডিম্বাকৃতি। এর খোসা পুরু হয়ে থাকে এবং এর ফলের ভেতরে শক্তভাবে এঁটে থাকে, মানে খোসার সাথে ফল খুব শক্তভাবে লেগে থাকে। গাছ ঝোপাকৃতির হয়ে থাকে। খোসা থেকে ফলের কোষ ছাড়ানো যায় না। গাছ বেশ জোরালো হয়, ফলন অনেক বেশি হয়। পাকার পরও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। মাল্টার ভেতরে কিছু জাত রয়েছে যেগুলো খুবই জনপ্রিয়। সেগুলো হলো, একটি হলো ব্লাড রেড, একটি হলো পাইন অ্যাপেল, এরপরে আছে সাগুদি, তারপরে আছে চিনি। এই কয়েকটি জাত বেশ জনপ্রিয়। আরেকটা হলো ম্যান্ডারিন। খোসা পুরো কোষের সাথে হালকাভাবে লাগানো থাকে। এক কোষ থেকে অন্য কোষ সহজে ছাড়ানো যায়। আমাদের দেশে বেশিরভাগ জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে সুইট অরেঞ্জ, খাসিয়া, বাড়ি কমলা এক, নাগপুরি। এই আমাদের দেশে যে সকল জাত চাষ করা যায় তার মধ্যে বাড়ি কমলা একের বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে, কারণ এটা আমাদের দেশের একটি উদ্ভাবিত কমলা। বাড়ি কমলা একের বৈশিষ্ট্য: বাছাই পদ্ধতির মাধ্যমে 1996 সালের জন্য এ জাতটি অনুমোদন লাভ করে। এ জাতের গাছ মাঝারি আকারের, খাড়া, পাতা মাঝারি, বল্লমের মতো। পাতার বোটার সাথে কানের মতো ছোট দুটি অংশ থাকে। ফল বড়, অর্থাৎ ফলের ওজন হয় 180 থেকে 200 গ্রাম। এটি গোলাকার হয়ে থাকে, রসালো, ঢিলা, পাকার পর হলুদ রঙের হয়ে থাকে। ফল ও বোটার সংযোগ মূলে ঢেউয়ের মতো 3 থেকে 4টি খাঁজ থাকে। কমলার উৎপত্তি ও বিস্তার: ভারত, চীন, পাকিস্তান, মিয়ানমার এ ফলের আদি বাসস্থান। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যালেস্টাইন, জাপান, আলজেরিয়া, গ্রিক, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইসরায়েল সহ আরও অনেক দেশে কমলা লেবু উৎপাদিত হয়।
যুক্তরাষ্ট্র সবথেকে উপরে, যুক্তরাষ্ট্রের উৎপাদন সবথেকে বেশি। এটির উৎপাদন এটির পৃথিবীর মোট উৎপাদনের 35-40% এখানে হয়। বর্তমানে আমাদের দেশে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কমলা চাষ হচ্ছে। এছাড়া জৈন্তাপুর, বিয়ানী, বড়লেখা, পঞ্চগড় জেলাতেও কমলা লেবুর চাষ হয়ে থাকে। কমলা লেবুর অর্থনৈতিক গুরুত্ব। পরীক্ষা অনেক সময় কমলা লেবুর অর্থনৈতিক গুরুত্ব এসে থাকে, বা যে কোনো ফলেরই অর্থনৈতিক গুরুত্ব এসে থাকে। তো মোটামুটি একই কথা। পুষ্টির সব কয়টি উপাদান, যেমন আমিষ, শর্করা, খনিজ লবণ, চর্বি, ভিটামিন ইত্যাদি কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে। রোগীর পথ্য রুচি বর্ধনকারী হিসাবে এটি ব্যবহার করা হয়। কমলার খোসা ও বীজ রোগনাশক এবং পানের স্বাদ বাড়ানোর জন্য অনেকে কমলার খোসা খায়, মানে পানের সাথে কমলার খোসাও খেয়ে থাকে পানের স্বাদ বাড়ানোর জন্য। স্বল্প পরিসরে এটি চাষ করা যায়, মানে খুব অল্প জায়গায় কমলা চাষ করা যায়। এবার মূল আলোচনায় আসছি, সেটা হলো আধুনিক কমলার চাষ পদ্ধতি। কমলা লেবুর জন্য সাধারণত যে জলবায়ু প্রয়োজন সেটি হলো শীত, অর্থাৎ যে সকল দেশের আবহাওয়া, গড় বৃষ্টিপাত এবং আর্দ্রতা ভালো, সেখানে কমলা ভালো হয়। আবার শীতল আবহাওয়া থাকলে কমলা ভালো হয়। ভৌগোলিক অবস্থান ভেদে পৃথিবীর 40 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি দক্ষিণ অঞ্চলে কমলা ভালো জন্মে। শীতল আবহাওয়ায় ভালো জন্মালেও 55 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটের নিচে তাপমাত্রা এলে গাছের বাড়তি কমে যায়, মানে তখন গাছ বেশি একটা বাড়ে না, ফলের মান খারাপ হয়ে যায়। 225 থেকে 275 সেন্টিমিটার বার্ষিক গড় বৃষ্টিপাত এবং বাতাসের আর্দ্রতা 80 থেকে 90% এর বেশি হলে কমলা চাষ করা যায়। জলবায়ু এটি যদি মিলে যায় তাহলে এবার আমাদের দেখতে হবে মাটি। দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল, পাহাড়ি উঁচু বালি মাটিতে কমলা ভালো হয়। এ কারণে সিলেট, চট্টগ্রামে কমলা চাষ করা হয় এবং কমলা ভালো হয়। কমলা চাষের জন্য মাটির পিএইচ এর মান 5 থেকে 6.5 হলে ভালো হয়। সমতল বা নিচু এলাকায় কমলার চাষ করা যায়, তবে স্বাদ ও আকার ভালো হয় না। মাটির উপরের স্তরের গভীরতা 6 থেকে 10 সেন্টিমিটার হওয়া দরকার। নিচের স্তরের মাটি বেলে হলে সহজে পানি সরে যেতে পারে। নিচের স্তরের মাটিতে পাথর, নুড়ি, চুন থাকলে কমলা চাষে কোনো সমস্যা হয় না। কমলার জাত। কমলার কিছু জাত রয়েছে, সেটি হলো বাড়ি কমলা 1, গোয়ালপাড়া 1, গোয়ালপাড়া 2, নাগপুরি, হাসিয়া, দার্জিলিং, পাইন অ্যাপেল, সাগুদি ইত্যাদি জাত বাংলাদেশে চাষ হয়ে থাকে। বংশ বিস্তার। কমলাকে যৌন বা অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার করা যায়। যৌন পদ্ধতি মানে হলো বীজ থেকে কমলা গাছ করা যায়, আর অযৌন পদ্ধতি হলো কমলার কোনো একটি গাছের ডাল ব্যবহার করে কলম করে তারপরে বংশ বিস্তার করা যায়। সাধারণত বীজ বাদে কলম দ্বারা বংশ বিস্তার করলে বেশি সুবিধা হয়। গুটি কলম, চোখ কলম, জোড় কলমের মাধ্যমে অযৌন চারা উৎপাদন করা যায়, যাতে
জাতের বিশুদ্ধতা বজায় থাকে। উৎকৃষ্ট ফল সংগ্রহ করে সরাসরি বীজ সংগ্রহের পর বীজ তলায় লাগালে অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি থাকে। শুকিয়ে রেখে দিলে অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায়। এরপরে যেটি আছে সেটি হলো জমি তৈরি। চারা লাগানোর 1 বছর আগে জমি গভীরভাবে চাষ দিতে হবে এবং ফিতা দ্বারা মেপে কাঠি পুঁতে রোপণের স্থান নির্দিষ্ট করে দিতে হবে। 50 সেন্টিমিটার গভীর করে 50 গুণ 50 বর্গ সেন্টিমিটার সাইজের গর্ত খুঁড়তে হবে। গর্ত করে 10 থেকে 15 দিন ফেলে রাখতে হবে। রোপণ দূরত্ব ও সময়। কমলা গাছ বর্গাকারে রোপণ দূরত্ব সারি থেকে 8 মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 7 মিটার হতে হবে। এপ্রিল মে মাসে কমলার চারা রোপণের উপযুক্ত সময়, তবে সেচের সুবিধা থাকলে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই গাছ রোপণ করা যেতে পারে। চারা রোপণ। চারা বা কলমের বয়স 1 বছর হলে ভালো হয়। রোপণের পর যাতে বাতাসে সেই চারাটি হেলে না যায় সেজন্য একটি খুঁটি চারার সাথে বেঁধে দিতে হবে। দরকার পড়লে চারা লাগানোর পর এর চারিদিকে একটি বেড়া দিয়ে দিতে হবে। হেক্টর প্রতি 275টি গাছের প্রয়োজন রয়েছে। সার প্রয়োগ। প্রতি গর্তে 15 থেকে 20 কেজি গোবর, 200 থেকে 250 গ্রাম টিএসপি, 100 থেকে 200 গ্রাম এমওপি, 50 থেকে 60 গ্রাম জিপসাম, 20 থেকে 30 গ্রাম জিঙ্ক সালফেট মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বয়স ভেদে সারের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। যত বয়স বাড়বে তত সারের পরিমাণ বেশি হবে। আন্তঃপরিচর্যা। আন্তঃপরিচর্যা মানে সেচ, ডাল ছাঁটাই, আগাছা দমন ইত্যাদি। প্রথমে আসি সেচ। ভালো ফলনের জন্য জমির চাহিদা অনুযায়ী 3 থেকে 5 বার সেচ দিতে হবে। শুষ্ক মৌসুমে 15 থেকে 20 দিন পর পর সেচ দিতে হবে। ডাল ছাঁটাই। গাছের গোড়া থেকে বের হওয়া চারা ও অবাঞ্ছিত ডালপালা ছাঁটাই করলে কমলার ভালো ফলন পাওয়া যায়। আগাছা দমন। কমলা বাগান বা গাছের গোড়া পরিষ্কার করতে হবে। গাছে পরগাছা বা লতা জাতীয় আগাছা থাকলে তুলে ফেলতে হবে। ফুল আসা ও ফল ধরা। গাছের বয়স 3 থেকে 5 বছর হলে কমলা গাছে ফুল আসে। কলমের গাছে 1 বছর পরেই ফুল ও ফল ধরে। মধ্য কার্তিক থেকে মধ্য নভেম্বর মাস পর্যন্ত এসব গাছে ফল থাকে। ফুল ফোটার সময় রাসায়নিক ঔষধ স্প্রে করলে ফুল ঝরে পড়ে না। গাছে অতিরিক্ত ফল থাকলে কিছু ফল পাতলা করে দিলে বাকি ফল তাড়াতাড়ি বড় হয়। এরপরে আমরা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো পোকা দমন। কমলার যে সকল পোকা রয়েছে তার মধ্যে প্রধান পোকা হলো পাতা ছিদ্রকারী পোকা। সাদা পোকা কচি পাতার নিচে আঁকা বাঁকা দাগের সৃষ্টি করে। আক্রমণের কারণে পাতা কুঁকড়ে যায়। গাছের খাদ্য তৈরিজনিত সমস্যার কারণে গাছ দুর্বল হয়ে যায়। দমন পদ্ধতি। এ পোকা দমনে মেটাসিস্টক্স 10 মিলিলিটার প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে পাতায় ছিটিয়ে দিতে হবে। বাকল অথবা ছাল ছিদ্রকারী পোকা। ক্ষতির ধরন। পোকা গাছের বাকলে ঢুকে খেতে থাকে এবং আক্রান্ত বাকল শুকিয়ে ডাল বা কাণ্ড মারা যায়। দমন পদ্ধতি।
এ পোকা দমন করতে 10 মিলিলিটার রিপকট 10 ইসি 10 লিটার পানিতে মিশিয়ে বা পাতা ছিদ্রকারী পোকার অনুমোদিত অন্যান্য কীটনাশক ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। কাণ্ড ছিদ্রকারী পোকা ক্ষতির ধরন: পোকা গাছের কাণ্ড বা ডাল ছিদ্র করে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে। আক্রমণ তীব্র হলে ডাল বা কাণ্ড শুকিয়ে মারা যায়, কাণ্ডও ভেঙে যায়। দমন পদ্ধতি: বাকল বা ছাল ছিদ্রকারী পোকার মতো একই নিয়মে কাণ্ড ছিদ্রকারী পোকা দমন করা যায়। আরেকটি হলো কমলা গান্ধী। ক্ষতির ধরন: ফলের গায়ে ছিদ্র করে এটি রস খেতে থাকে। ভাদ্র থেকে কার্তিক মাসে ফল যখন পুরু রসালো হয় তখন গান্ধী পোকার আক্রমণ দেখা যায়। এতে ছিদ্র স্থান কয়েকদিন পরে হলুদ হয়ে ফল ঝরে পড়ে। দমন পদ্ধতি: থিওন গ্রুপের যে কোনো কীটনাশক 25 মিলিলিটার অথবা প্রতি 10 মিলিলিটার পানিতে মিশিয়ে আক্রমণের আগে প্রয়োগ করলে আক্রমণ প্রতিরোধ করা যায়। ফলের মাছি পোকা ক্ষতির ধরন: স্ত্রী পোকা ছোট হয়ে হুল ঢুকিয়ে ডিম পাড়ে। ডিম ফুটে কীড়া ফলের ভেতরে খেয়ে ফল ছিদ্র করে বেরিয়ে আসে। এতে ফল নষ্ট হয়ে ঝরে যায়। দমন পদ্ধতি: এ পোকা দমনে থিওন গ্রুপের যে কোনো 25 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে ছিটিয়ে দিলে পোকা দমন করা যায়। আরেকটি হলো খুদে মাকড় পোকা। গাছের কচি পাতার রস খেয়ে এটি গাছকে দুর্বল করে ফেলে, পাতা কুঁকড়ে যায়, ফলনে ব্যাঘাত ঘটায়। দমন পদ্ধতি: মাকড় দমনের জন্য 10 লিটার পানিতে 5 চামচ নিউরন 500 ইসি মিশিয়ে পুরো গাছে স্প্রে করলে উপকার পাওয়া যায়। রোগ দমন: গ্রিনিং। ক্ষতির ধরন: এ রোগে আক্রান্ত হলে গাছের পাতা হলদে হয়ে যায়। এ রোগ মানে হলো গ্রিনিং রোগ। গ্রিনিং রোগে আক্রান্ত হলে গাছের পাতা হলদে হয়ে যায়। পাতার শিরা দুর্বল, পত্রফলক পাতলা, পাতা কিছুটা কোঁকড়ানো, পাতা ছোট হওয়া, পাতার সংখ্যা কমে যায়। গাছ উপর থেকে নিচ পর্যন্ত মরতে থাকে, ফল ধারণ ক্ষমতা লোপ পায়। সাইলিড পোকা দ্বারা এ রোগ সংক্রমিত হয়। রোগাক্রান্ত গাছের ফল থেকে বীজ সংগ্রহ করে চারা লাগালে বা কলম তৈরি করলে নতুন চারায় এ রোগ সংক্রামিত হয়। দমন পদ্ধতি: নাগস 100 ইসি 10 লিটার পানিতে 4 চা চামচ বা সবিক্রন 425 ইসি 10 লিটার পানিতে 4 চা চামচ মিশিয়ে স্প্রে করলে বাহক পোকা দমন করা যায়। তবে এ কাজ করতে হলে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসে একবার করে স্প্রে করতে হবে। আরেকটি রোগ, সেটি হলো ক্যাঙ্কার। ক্ষতির ধরন: এ রোগে পাতা ফল ঝরে যায়, ডালের আগা মরে যায়, আস্তে আস্তে মরা অংশ বাড়তে থাকে, পরে পুরো ডাল মরে যায়। ফল ও পাতার ডগায় এ রোগ বেশি দেখা যায়। ঘন ঘন বৃষ্টি হলে এ রোগের প্রকোপ বেশি হয়। দমন পদ্ধতি: বর্দ মিক্সচার প্রয়োগ বা আক্রান্ত অংশ কেটে এ রোগের আক্রমণ থেকে গাছ রক্ষা পায়। আক্রান্ত অংশ কাটার সময় সুস্থ অংশ কিছুটা কাটতে হয়, এতে রোগের আক্রমণ কমে যায়। কাঠবিড়ালি আক্রমণ। ক্ষতির ধরন: কাঠবিড়ালি কাঁচা ও পাকা উভয় অবস্থায় কমলার প্রভূত ক্ষতি সাধন করে।
গবেষণালব্ধ তেমন কোনো প্রতিকার ব্যবস্থা এখনও উল্লেখযোগ্যভাবে আসেনি। রাতেই এরা বেশি ক্ষতি করে। দমন পদ্ধতি: রাতে পাহারা দিয়ে রাতে টিনের অথবা পিতলের বাক্সে ঘণ্টা বাজিয়ে অথবা কাকতাড়ুয়া ও মানুষের ডামি দিয়ে অথবা কাঠবিড়াল মেরে বাগানে ঝুলিয়ে রেখে কমলা রক্ষা করা যায়। তবে বাগানির বা খামারির সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যার সমাধান করা যায়। ফলন: গাছ প্রতি গড়ে প্রতি বছর 800 থেকে 1000টি ফল পাওয়া যায়। বয়স্ক গাছ থেকে কোনো কোনো সময় 2500 থেকে 3000টি ফল পাওয়া যায়। ফলের অর্থনৈতিক গুরুত্ব: প্রথম গুরুত্বটা হলো পুষ্টির অভাব মেটায়। ফল মানবজাতির প্রথম ও প্রাচীনতম খাদ্য। ভিটামিন ও বিভিন্ন খনিজ পদার্থের অন্যতম উৎস হচ্ছে ফল। বিভিন্ন ফলে রয়েছে বিভিন্ন পুষ্টি, যেমন ভিটামিন সি সমৃদ্ধ ফল হচ্ছে কমলা, পেয়ারা, আমলকি, লেবু। ভিটামিন এ সমৃদ্ধ ফল হচ্ছে আম, কাঁঠাল, আমড়া, পেঁপে, আনারস ইত্যাদি। কাঠের জ্বালানির চাহিদা পূরণ: বিভিন্ন আসবাবপত্র নির্মাণ, কাঠসহ বিভিন্ন কাঠের চাহিদা পূরণ করে ফল গাছ, যেমন কাঁঠাল, আম, জাম ইত্যাদি। তাছাড়া রান্নার কাজে ফল গাছের ডালপালা, লতা, শিকড়, পাতা ও কাঠ ব্যবহৃত হয়। বৈদেশিক মুদ্রা অর্জন: আম, কাঁঠাল, আমলকি, কুল ইত্যাদি ফল রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। মুখরোচক খাদ্য তৈরি: ফল দিয়ে জুস, আচার, জেলি, মোরব্বা ইত্যাদি তৈরি হয়। এগুলো উৎপাদন, বিতরণ, ক্রয় বিক্রয়ের সাথে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়। লাখ লাখ মানুষ এসব কাজের সঙ্গে জড়িত থেকে বেকারত্ব দূর করে। তাছাড়া বিভিন্ন ফলের খোসা, বীজ, পাতা ইত্যাদি পশু পাখি ও হাঁস মুরগির খাদ্য, এটি মুখরোচক খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। পারিবারিক আয় বৃদ্ধি: নিবিড় ফল গাছের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি পায় ও বেকারত্ব দূর হয়, দারিদ্র্য দূর হয় ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। ফল গাছের বিভিন্ন উপাদান যেমন ফল, বীজ, বাকল, শিকড়, লতাপাতা ইত্যাদি দিয়ে কুটির শিল্পের মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি তৈরি ও ক্রয় বিক্রয় হচ্ছে। নার্সারি শিল্প: নার্সারিতে ফলের কলম চারা তৈরি করে ও বীজ বিক্রি করে প্রচুর লোকের আত্মকর্মসংস্থান হয়। বর্তমানে বাংলাদেশে 12,000 নার্সারি রয়েছে। এসব নার্সারিতে লক্ষাধিক মানুষ কর্মরত। উৎপাদন খরচ কম, লাভ বেশি। মাঠ ফসলের চেয়ে ফল গাছ চাষের জন্য উৎপাদন খরচ কম, কিন্তু লাভ বেশি। মাঠ ফসলে প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই ও উৎপাদন খরচ বেশি হওয়ায় আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশি, কিন্তু ফল গাছে তুলনামূলকভাবে এসব ঝুঁকি কম। গাছ ছায়া দেয়: ফল গাছ ছায়া দিয়ে বসতবাড়ি, রাস্তাঘাট, প্রতিষ্ঠান, হাট বাজার ইত্যাদি লোকালয় ঠান্ডা রাখে। তাছাড়া ফল গাছ অক্সিজেন দিয়ে ও বৃষ্টিপাত ঘটিয়ে পরিবেশ উপযোগী রাখে। প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিক্ষয় রোধ: ফল গাছ ঝড়, তুফান, সাইক্লোন ইত্যাদি প্রতিরোধ করে। তাছাড়া ফল গাছের শিকড় মাটি ধরে রাখে।
এতে ভূমিক্ষয় রোধ হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। ফল গাছ অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং বৃষ্টিপাত ঘটিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আজকের মতো এই ছিল ভিডিও। আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নাও। ধন্যবাদ সবাইকে।